নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আলোচনা করব যে কিভাবে আপনারা ভালো থাকতে পারেন, প্রত্যেক দিনের আপনার ব্যস্ততার মধ্যে দিয়েও কিভাবে আনন্দে থাকতে পারেন। জানি আপনি মারাত্মক রকমের কর্মব্যস্ত, হয়তো বাইরের কাজ আপনাকে করতে হয়, হতে পারে সংসারের দায়িত্ব আপনাকে সামাল দিতে হয়, কিন্তু সেটাও কিন্তু কম ঝুঁকি বা কম দায়িত্বের বা কম পরিশ্রমের কাজ না। আবার এরকম মানুষও রয়েছেন যারা বাড়ির কাজ সামলেও কিন্তু বাইরের কাজটাও সামাল দেন। অর্থাৎ বুঝতে পারছেন তো, আগের থেকে এখন কিন্তু মানুষের দৌড়ঝাঁপ অনেক বেড়ে গেছে। যখন বাড়ছে আমাদের দৌড়ঝাঁপ, যখন প্রত্যেকটা মুহূর্ত আমাদের ছুটে যেতে হচ্ছে, যখন বিশ্রামের সময়টা আমাদের সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তখন সবার আগে দরকার আপনার হাঁটুর জোর, আপনার কোমরের জোর, আপনার অস্থির জোর। যদি আপনার অস্থি শক্তপোক্ত না থাকে তাহলে কিভাবে আপনি ছুটোছুটি করতে পারবেন, কিভাবে আপনার জীবন যুদ্ধে আপনি জয়ী হবেন? মূলত এই প্রশ্নটা আমরা কিন্তু প্রায় আপনাদের থেকে পাই যে আমার বয়স মাত্র 25, মাত্র 26, কিন্তু কেন হচ্ছে আমার হাঁটুতে ব্যথা, কেন এত অল্প বয়স থেকে আমার কোমরে ব্যথা শুরু হয়ে গিয়েছে, প্রেগনেন্সির পর থেকেই সোজা হয়ে দাঁড়াতে গিয়ে বা একটু কোমর ঝুঁকিয়ে কোনো কাজ করলে অসহ্য কোমরে যন্ত্রণা হচ্ছে। মহিলাদের প্রশ্ন, বা রান্নাঘরে কাজ করতে বসে উঠতে গেলে, ঠাকুর পুজো দিতে গেলে বারবার হাঁটুতে হাত দিতে হয় বা কোমরে একবার ঠেস দিতে হয়। কেন হচ্ছে এত সমস্যা? অস্থির সমস্যা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা সত্যি অস্থির সমস্যায় জর্জরিত তাদের জন্য আজকের আলোচনা রয়েছে, এবং যারা একটু বয়স হয়ে গিয়েছে তাদের তো নিয়ে আলোচনা থাকবেই, কারণ তাদের অবস্থা তো আরো সঙ্গীন। সবকিছু আমরা শুনবো। অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমএ ডক্টর এস ঘোষাল। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি ডাক্তারবাবু এই প্রশ্নটাই করবো, আমার মনে হয় চেম্বারেও এরকম প্রচুর পেশেন্ট আপনারা পান যে অস্থির সমস্যায় জর্জরিত। ডাক্তারবাবু বাঁচান আমাদের, তো কিভাবে বাঁচানো সম্ভব হবে? একদমই, আপনি যেরকম বললেন বিভিন্ন ধরনের ব্যথার কথা বললেন, যেমন হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা। এখনকার দিনে যে সমস্ত প্রবলেমগুলো দেখছি তার মধ্যে ব্যথার সমস্যাটা অনেক বেড়ে গেছে। কারণ আগেকার দিনে একটা সময় পর আপনি যেটা বললেন, একটা বয়সকালে গিয়ে একটা ব্যথার প্রবণতা দেখা যেত। 50 বছর বয়স হলো কি হাঁটু ব্যথা হচ্ছে, কোমর ব্যথা হচ্ছে, বা 60 বছর বয়স হলো হাঁটা চলা একটু অসুবিধে আসছে। এখন সেই অবস্থাটা একদমই নেই। এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে ওই ব্যথা যন্ত্রণার প্রকোপটা বেড়েছে। আজকের আলোচনাটা মেনলি মূলত আমরা করব কারণ আজকেই আমি ল্যান্সডাউন চেম্বারে ছিলাম। সেখানে 3 জনের মতো পেশেন্ট আমি দেখলাম যাদের এজ বিলো 30, 35-এর নিচে। তাদের মধ্যে 2 জনের কোমরে ব্যথা হচ্ছে, একজনের হাঁটু ব্যথা হচ্ছে, এবং তার মধ্যে 2 জন অলরেডি এক্স-রে এবং এমআরআই করিয়ে নিয়ে এসছেন, এবং তাদের ধরা পড়েছে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করি মাঝে মাঝে, কি প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার, এবং তার সাথে ক্যানাল স্টেনোসিস এবং নার্ভ রুট হচ্ছে কম্প্রেশন হয়েছে। তো এই জিনিসগুলো এখন বাড়ছে কেন? আমাদের ওয়ার্ক স্টাইল চেঞ্জ হচ্ছে, আমাদের ওয়ার্ক হ্যাবিট চেঞ্জ হচ্ছে। আমরা এখন অনেকক্ষণ ধরে সিডেন্টারি ওয়ার্ক করি, কি বসে থেকে অনেকক্ষণ ধরে ল্যাপটপ কম্পিউটারের সামনে কাজ করছি, বা অনেক ধরনের অনেক ক্ষেত্রেই রয়েছে কি অনেককে দাঁড়িয়ে কাজ করতে হয় বা বসে অনেকক্ষণ ধরে কাজ করতে হয়, অন্যান্য কর্মক্ষেত্রেও রয়েছে। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে ভরটা রয়েছে, আমাদের যে ওয়েটটা রয়েছে, আমাদের শিরদাঁড়াটা মেনলি যখন আমরা বসে থাকি সেটা আমাদের বেয়ার করে। তো ওইখান থেকে আস্তে আস্তে শিরদাঁড়ার উপরে চাপ পড়ছে, এবং ভার্টিব্রাল কলম যেটা রয়েছে আমাদের সার্ভাইকাল, থোরাসিক বা ডরসাল ভার্টিব্রাল, লাম্বার, স্যাক্রাম, কক্সিক্স, এই 5টা ধরনের রয়েছে। এবং ওই যে ভার্টিব্রা দুটোর মধ্যে যে ডিস্কটা আছে, ক্রমাগত চাপের ফলে, ক্রমাগত ভারী ওজন অনেকে তোলেন, ভারী ওজন তোলার কাজ রয়েছে, তো সেই চাপের ফলে ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক প্রলাপস হচ্ছে। ডিস্ক দুটোর মধ্যে থেকে ভার্টিব্রাল ডিস্কটা বাইরে চলে আসছে, এবং নার্ভ রুটের ওপর কম্প্রেশন হচ্ছে, এবং ব্যথাটা হচ্ছে, সঙ্গে লাম্বার স্পন্ডলাইটিসও হচ্ছে। আপনি ফোনটা নিয়ে আমি আচরছে। অবশ্যই অস্থির সমস্যায় জর্জরিত মানুষদের জন্য আজকে আলোচনা কিন্তু থাকছে এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের তরফ থেকে, যেখানে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট আপনার জন্য কিন্তু থাকে। আর রয়েছেন ফোনে আপনি, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছো? হ্যাঁ, আমি দমদম থেকে বলছি। বলো কি সমস্যা? সমস্যা বলতে আমার মায়ের আর কি পায়ের গোড়ালির একটা জায়গা মাঝের মধ্যে আর কি টান ধরে। আচ্ছা, এটা কতদিন ধরে লক্ষ্য? আঙুল দিয়ে চাপ দিয়ে অনেকক্ষণ ওই জায়গাটা একটু মালিশ করলে আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, এটা এরকমটা হচ্ছে। কতদিন ধরে লক্ষ্য করছেন? অনেক দিন ধরে। আচ্ছা, ওখানে কোনো ফোলা ভাব রয়েছে গোড়ালির কাছে? হ্যাঁ, একটু ফোলা ভাব আছে, মানে দুটো পাই মাঝের মধ্যে ফুলে, যেহেতু থাইরয়েড রয়েছে। আচ্ছা, বয়স কত এখন? আমার মায়ের বয়স ওই 55।
প্রেশার বা সুগারের কোনো ওষুধ খান? না, প্রেশার সুগার কিছু নেই। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন এই সমস্যার জন্য? না, আমরা ভাবি হয়তো থাইরয়েডের জন্য পাটা ফুলছে। না, পাটা ফোলা অনেকগুলো কারণে হতে পারে, অনেক। হ্যাঁ বলুন। হ্যাঁ, মানে পায়ে যে মাঝের মধ্যে এই টানটা ধরছে না, এটার জন্য বুঝতে পারছি না কি থেকে হচ্ছে। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি থেকে হতে পারে। তো পায়ের গোড়ালিতে ব্যথা বা পায়ের গোড়ালিতে ফোলা অনেকগুলো রোগের ক্ষেত্রেই হতে পারে। আমরা যদি প্রথম থেকে ধরি, আমরা যদি জানি আমাদের গাউটি আর্থ্রাইটিস বলে একটা রোগ আছে, যেটা কিনা ইউরিক অ্যাসিড বাড়লে গাউটি আর্থ্রাইটিস দেখা যায়, যেটাকে আয়ুর্বেদে বলা হয় বাতরক্ত। সেখানে আমরা দেখি কি পায়ের গোড়ালিতে ফোলা ভাব রয়েছে, গোড়ালিতে একটা ব্যথা ভাব রয়েছে, বা আপনি বললেন যে ওই গোড়ালি থেকে একটু মালিশ করলে বুড়ো আঙুল দিয়ে চারদিকে তাহলে আরাম পায়, ওরকম চারদিকে ব্যথাটা ছড়াতে পারে। আর কি থেকে হতে পারে? পায়ের গোড়ালিতে ব্যথা যদি আমাদের অ্যাকিলিস টেন্ডন বলে একটা টেন্ডন রয়েছে, ঠিক গোড়ালির পিছনে যেটা একদম শক্ত যে টেন্ডনটা রয়েছে, ওখানে যদি কোনো ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেশন হলে আমাদের ওই অ্যাকিলিস টেন্ডনাইটিস রোগটার নাম, সেখান থেকে আমাদের গোড়ালিতে ব্যথা, গোড়ালির কাছে ফোলা ভাব, গোড়ালির কাছে টান ভাব আসতে পারে। আরেকটু যদি ওপরে যায়, যেটা আপনার মায়ের ক্ষেত্রে এখন আমি বলছি না হয়েছে বলে, কিন্তু গোড়ালি ফোলাটাও থাকতে পারে। সিকেডির মতো সমস্যা আমরা মাঝে মাঝে আলোচনা করি, যেটাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ, সেক্ষেত্রে গোড়ালি ফুলতে পারে। কার্ডিয়াক যদি কোনো প্রবলেম থাকে, হার্টের প্রবলেম, সেক্ষেত্রে ফুলতে পারে। আমাদের ক্যালকেনিয়াল বলে একটা বোন আছে গোড়ালির ঠিক নিচে, যেটা এরকম গোল জায়গাটায় বোনটা রয়েছে, ওই ক্যালকেনিয়াম বোনটা যদি বেড়ে যায়, যেটাকে ক্যালকেনিয়াল স্পার বলা হয়, সেক্ষেত্রে গোড়ালিতে ব্যথা, গোড়ালিতে ফোলা ভাব থাকতে পারে। তো অনেকগুলো কারণ রয়েছে গোড়ালিতে ফোলা ভাব থাকা বা ব্যথা যন্ত্রণার জন্য। আমি একটা কথাই আপনাকে বলবো, একটু কয়েকটা এক্সরে, আপনার মায়ের একটা অ্যাঙ্কেল জয়েন্টের এক্সরে করিয়ে নিলেই জিনিসটা একদম একদম সহজ সরল, একদম ছবির মতো পরিষ্কার হয়ে যাবে। আর কয়েকটা ব্লাড রিপোর্ট করিয়ে নিলে যে মায়ের কি থেকে এই সমস্যাটা হচ্ছে। কারণ আপনি নিজেই বললেন এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছে এই ব্যথাটা। তো জিনিসটাকে শরীরের মধ্যে কোনো রোগ পুষে না রেখে তার যদি সঠিকভাবে চিকিৎসা করা যায়, তাহলে রোগটা কিন্তু ভবিষ্যতে বাড়বে না। আর আপনি যদি রোগটাকে নিয়ে অবহেলা করতে থাকেন, কি না একটুখানি মালিশ করে দিলে সেরে যাচ্ছে, আবার কিছুদিন পরে হচ্ছে, তাহলে কি হচ্ছে, রোগটা ধীরে ধীরে বাড়ছে। এমনি তো স্বাভাবিক মানুষের গোড়ালিতে ব্যথা বা ফোলাভাব থাকে না। গোড়ালিতে ব্যথা বা ফোলাভাব আছে, তার একটা কারণ রয়েছে, যে কোনো একটা রোগ হয়েছে ওই জায়গাটায়, যার জন্য আপনার মায়ের এই সমস্যাটা হচ্ছে। আপনি কয়েকটা এক্সরে করান, এবং তার সাথে ব্লাড ফর ইউরিক অ্যাসিড, সিআরপি, কয়েকটা ব্লাড রিপোর্ট রয়েছে, সেগুলো করান। আর একটু সময় করে যদি পারেন আমাদের সাথে দেখা করুন, আয়ুর্বেদের খুব ভালো চিকিৎসা রয়েছে। আশা করছি 2 থেকে 3 মাসের মধ্যে আপনার মায়ের যে সমস্যাটা একদম কমপ্লিট কিওর হয়ে যাবে। একদম, আয়ুর্বেদে খুব ভালো চিকিৎসা রয়েছে, এই কথাটা না একটু মনে রাখবেন। কারণ এখনো পর্যন্ত দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে এই অনুষ্ঠান করার পরে, যদিও বা 80% মানুষকে আমরা বুঝিয়ে ওঠাতে পেরেছি যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারই পারে আপনার সমস্যার সমাধান করতে, তবে কোথাও এখনো 20% মানুষ বোধহয় রয়েছেন যারা ভাবে যে আয়ুর্বেদ মানে তো সেই স্লো প্রসেস, আয়ুর্বেদ মানে সেই জড়িবুটি জাতীয় কিছু, আয়ুর্বেদ মানে হবে কি ক্রনিক বা ক্রিটিক্যাল সমস্যার সমাধান, বা যেখানে অপারেশনের কথা বলা হয়েছে সেখানে আয়ুর্বেদ কিছু করতে পারবে। কি বলছে এরা? তো কি বলছি আমরা বা কি বলছে এনবিপি, সেটাই শুনবো। এবং ডাক্তারবাবুর কাছ থেকে প্রথমে এই উত্তরটাও শুনবো যে বর্তমানে এই যে আপনাদের মেডিসিন, আপনাদের রিসার্চ ওয়ার্ক, আপনাদের পঞ্চকর্মা ডিপার্টমেন্ট সত্যি অন্যান্য প্যাথিদের থেকে তো এগিয়ে যাচ্ছে, এটা তো প্রমাণিত সত্য। একদমই, কারণ আমরা যেটা বারবারই বলি, আজকে যেটা নিয়ে আলোচনা আমি শুরু করেছিলাম, কি যে 3 জন পেশেন্ট আমি দেখলাম তারা ইয়াং জেনারেশন, এবং প্রত্যেককে বলা হয়েছে কি অপারেশন সাজেস্ট করা হয়েছে কি আপনারা একটা লাম্বোস্যাক্রাল রিজনে আপনাদের একটা স্পাইনাল অপারেশন হবে, আপনাদের এটা করতে হবে, নইলে ভবিষ্যতে হাঁটতে পারবেন না। তো আমি আগে অপারেশনে কেন যাব? আমাদের যে আয়ুর্বেদ, যেটা আমাদের এত প্রাচীন শাস্ত্র, 5000 বছর পূর্বের, এবং তার মধ্যে যে সমস্ত হার্বাল মেডিসিন এবং মেটালিক মেডিসিন রয়েছে, এবং তার সহকারী আর এক ধরনের চিকিৎসা, যেটাকে আমরা পঞ্চকর্ম চিকিৎসা বলি, যার মধ্যে মিরাকেল ট্রিটমেন্ট হয়। দেশ বিদেশ থেকে লোক আমাদের ইন্ডিয়ায় ছুটে আসে শুধুমাত্র এই ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। এই ট্রিটমেন্টটা যে কোনো ইনকিউরেবল রোগকে, যে কোনো কঠিন রোগকে যদি না হোক 20 থেকে 30% সুস্থ করবে। আপনারা তো বিভিন্ন রোগে ভোগেন, বিভিন্ন জায়গায় দৌড়ে যান, দেখছেন আলটিমেট রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু আমি জোর গলায় বলবো অবশ্যই আপনারা ভালো থাকবেন, 70% 80% ভালো থাকবেন। যদি ভালো নাও হন তাহলেও 20 থেকে 30% আপনারা ভালো থাকবেন, যে রোগটা যে অবস্থায় আপনারা নিয়ে এসেছিলেন। তো এত বড় হচ্ছে আয়ুর্বেদের ক্ষমতা, এত বড় হচ্ছে আয়ুর্বেদের কার্যকলাপ। কারণ
একটা পেশেন্ট যখন আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আছে সে কিন্তু জানে না। আমরা মডার্ন মেডিসিন জানি কি এই হলে এই হয় বা এই হলে এই করতে হয়, কিন্তু আয়ুর্বেদের মধ্যে এত ধরনের ট্রিটমেন্ট প্রসিডিওর রয়েছে, যেমন পঞ্চকর্ম বললাম, সেরকম খাসসূত্র রয়েছে, অগ্নিকর্ম রয়েছে। এখন মডার্ন সায়েন্সে আমরা দেখি যে কোনো অপারেশনের সময় আমরা একটা কটারি মেশিন ব্যবহার করি। কোনো একটা আর্টারি বা ভেন কেটে গেল, সেটাকে ব্লক করার জন্য আমরা পুড়িয়ে দিই। কটারি মেশিনের কাজ এটা। সেই কটারাইজেশনটা কিন্তু আয়ুর্বেদ থেকেই এসছে, যেটাকে আমি একটু আগে বললাম অগ্নিকর্ম। এই অগ্নিকর্মের মাধ্যমে কিন্তু হাঁটুর ব্যথা, টেনিস এলবো, এই ধরনের রোগগুলোকে সুস্থ করা যায়। আরও তো অনেক ধরনের রোগ আছে যার ক্ষেত্রে আমরা এই ধরনের অগ্নিকর্ম ব্যবহার করি। আমি বলছি অবশ্যই। তার আগে একটু বন্ধুর সাথে কথা বলে নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। আমি মহারাষ্ট্র থেকে বলছি, তপন হালদার। হ্যাঁ বলুন তপন বাবু, কি প্রবলেম হচ্ছে? ওর মধ্যে আমার মাসদিক হচ্ছে প্রচন্ড ভাবে মাথার যন্ত্রণা হয়। মাথার যন্ত্রণা করছে, এর জন্য কোনো ডক্টর নিশ্চয়ই দেখাননি? না, টুকটাক আমি দেখেছি ছোটখাটো। আয়ুর্বেদিক ডাক্তার দেখাবো। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, চোখের কোনো সমস্যা রয়েছে আপনার? না না দেখো, কোনো সমস্যা নেই। আচ্ছা, মাথাটা কি তীব্র ব্যথা করে? একটা সাইড ব্যথা করে না বোথ সাইড ব্যথা করে মাথার? মাথাতে দুদিকটাই। আর যখন মাথা ব্যথা করে তখন কি গা গোলায়? না না, গা গোলায় না। আচ্ছা, শুধু মাথা ব্যথা করে, তাই তো? ঠান্ডা লাগার কোনো প্রবণতা, সাইনাসের কোনো প্রবলেম রয়েছে? না না। আচ্ছা, ডাক্তারকে যাদের দেখিয়েছিলেন তারা কি মাইগ্রেন বলেছেন? মাইগ্রেনের সমস্যা আছে আপনার? না, কিছু বলেনি এখন। আমি একটা ডাক্তার, ছোটখাটো ডাক্তার দেখিয়েছিলাম এলোপ্যাথি। আচ্ছা, আপনি কি আয়ুর্বেদিক করাতে চাইছেন? আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাবেন? হ্যাঁ হ্যাঁ, আয়ুর্বেদিক করব। আচ্ছা, আয়ুর্বেদের চিকিৎসা রয়েছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। তো উনি চেষ্টা করেছেন ওনার সাধ্যমতো যে সমস্ত ডাক্তারবাবুকে দেখানো যায়। তো ওনার যে মাথা ব্যথাটা আছে, আমি যেমন একটু আগে বললাম কি গোড়ালি ব্যথা অনেকগুলো কারণে হতে পারে, সেরকম মাথা ব্যথাও কিন্তু অনেক কারণে হতে পারে। মাথার মধ্যে যদি টিউমারও থাকে সেখান থেকে মাথা ব্যথা হতে পারে, যদি আমাদের চোখের সমস্যা থাকে সেখান থেকে মাথা ব্যথা হতে পারে, মাইগ্রেনের সমস্যা থেকে মাথা ব্যথা হতে পারে, সাইনোসাইটিস থেকে মাথা ব্যথা হতে পারে, অনেক হাজার এক কারণ আছে যার থেকে মাথা ব্যথা হতে পারে। আগে কি কারণে ওনার মাথা ব্যথা হচ্ছে সেটাকে আমাদের ডায়াগনোসিস করতে হবে, এবং সেই ডায়াগনোসিসটা হয়ে যাওয়ার পরে তার যে পার্টিকুলার ট্রিটমেন্টটা আয়ুর্বেদে রয়েছে আমরা যদি দিই, একদম ওনার মাথা ব্যথাটা একদম কমে যাবে। আপনি বারাসাত থেকে ফোন করেছিলেন, আয়ুর্বেদিক যদি ট্রিটমেন্ট আপনি মানে উইলিং করছেন, মানে মন থেকে চাইছে আয়ুর্বেদিক করাবেন, অবশ্যই ভালো। এই আয়ুর্বেদকে গ্রান্ট করছে এখনের বহু মানুষ, অনেককে স্বীকার করে নিচ্ছে কি হ্যাঁ এখন আয়ুর্বেদ করা দরকার রয়েছে। আপনাকে আমি বলবো আমাদের এনবিপির চেম্বারই মধ্যমগ্রামে রয়েছে, মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে। আপনি বারাসাত থেকে বলছিলেন, একটু এসে দেখিয়ে যান। আপনি দেখবেন যে মাথা ব্যথার সমস্যাটায় ভুগছেন, কতদিন ভুগছেন আমার শোনা হলো না, সেটা হয়তো সামনাসামনি যেদিন দেখা হবে জিজ্ঞেস করব। তো আপনি যদি ট্রিটমেন্ট করেন, আমি আপনাকে বলছি 4 থেকে 6 মাসের মধ্যে আপনার এই মাথা ব্যথার সমস্যাটা ঠিক হয়ে যাবে। একদম। আর মাথা ব্যথা নেওয়ার দরকার কি? আপনার যে কোনো সমস্যা নিয়ে আপনি অত্যাধিক মাথা ব্যথা নিয়ে ফেলছেন, সমস্যা যখন হয়েছে সমাধান অবশ্যই পাবেন। জানি টেনশন হয়, আপনার প্রিয় মানুষ, আপনার নিজের যখন কোনো শারীরিক সমস্যা আপনার কাজে সমস্যা তৈরি করছে, বা আপনার প্রিয় মানুষটি বারবার বিছানায় গিয়ে শুয়ে পড়ছে, তখন চিন্তা তো আপনার নিশ্চয়ই হবে। কিন্তু যখন এরকম পরিস্থিতি তৈরি হবে তখন অবশ্যই মনে রাখবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কথা, কারণ এখানে একজন নয়, এক গুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক রয়েছে আপনার পরিবারের মানুষটিকে বা আপনাকে সম্পূর্ণ সুস্থ করার জন্য। আজকে অস্থির সমস্যা নিয়ে কথা বলছিলাম। আপনার বা আপনার পরিবারের মানুষের যদি ঠিক এই ধরনের অস্থির সমস্যা শুরু হয়েছে বা হচ্ছে বা দীর্ঘদিন ধরে ভুগছেন, প্রচুর মেডিসিন খাচ্ছেন, অনেক এক্সপেরিমেন্ট করে ফেলেছেন, এখনো সমাধান পাচ্ছেন না, কি করবেন? ডাক্তারবাবু সেটাই বলছেন। অস্থির সমস্যা বহু লোকের রয়েছে, কারণ আমরা দেখি অস্থির সমস্যা তো এক ধরনের হয় না কি, আমার অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট আছে, অস্টিও আর্থারাইটিস আপনার হিপ জয়েন্টে হতে পারে, আপনার লাম্বার স্পন্ডলাইটিস হতে পারে, আপনার সার্ভাইকাল স্পন্ডলাইটিস হতে পারে, রিউমাটয়েড আর্থারাইটিসের মতো রোগ হতে পারে, আবার অ্যাঙ্কাইলোজিংয়ের মতো ভয়ঙ্কর রোগও হতে পারে, যেটাকে আমরা আয়ুর্বেদে স্তম্ভবাত বলি। এবং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস নিয়েও একদিন আলোচনা করব। রোজ আমরা ব্যথা নিয়ে আলোচনা করি, আজকে একটু আমি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস বলি, কারণ হঠাৎ মনে পড়ে গেল রোগটার কথা। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস হচ্ছে এমন একটা রোগ, আমাদের যে ভার্টিব্রাল কলমটা রয়েছে সেটা একদম স্টিফ হয়ে যায়। কেন হয়? সেখানে ক্যালসিফিকেশান হয়, যে সমস্ত ভার্টিব্রাগুলো রয়েছে, সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা ক্যালসিফাইড হয়ে যায়, জুড়ে যায়।
মানে মাঝখানে কোনো স্পেস থাকে না, মাঝখানে যে স্পেসটা থাকে ওখানে যেটা মুভ করার জন্য যে ডিস্কটা থাকে ওটা একদম ডিস্ট্রয় হয়ে যায়। যখন এই একটা পাথরের মতো হয়ে যাবে বডিটা, কারণ কি ওই ভার্টিব্রাল কলমটা একদম স্টিফ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বাম্বু স্পাইন বলছি। আস্তে আস্তে দেখবেন যারা অ্যাঙ্কাইলোজিংয়ে ভুগছেন, যারা প্রোগ্রামটা দেখছেন আজকের, খেয়াল করে দেখবেন সামনের দিকে ঝুঁকে যাচ্ছেন এবং তীব্র ব্যথা থাকবে। তার সাথে একটা সময় কি হবে, হিপ জয়েন্টে স্যাক্রালাইজেশন হবে। কি হবে, যে জায়গাটা আমাদের ফিমার বোনের হেড অফ দ্য ফিমারটা যে হিপ জয়েন্টের যে জায়গাটায় লাগে সেটাকে বলা হয় অ্যাসিটাবুলাম, এবং ফিমারের হেডটা যে জায়গাটায় ঘোরে, মানে আমরা যেটার জন্য মুভমেন্ট করতে পারছি, হাঁটতে পারছি, চলতে পারছি, পা আগে করতে পারছি, পিছনে করতে পারছি, সেই জায়গাটা খড়খড়ে হয়ে যাবে। স্যাক্রালাইজেশন মানে বলটা ভালোভাবে ঘুরবে না। আমরা যখন দেখি দরজা খুলছে না, আমরা দরজাতে তেল দিই কিসের জন্যে, দরজার মুভেবিলিটিটা বাড়ানোর জন্যে। সেই সেম জিনিস ওই জায়গাটায়, ওই হাড়ের জায়গাটায় ওটা খড়খড়ে হয়ে যাবে, বলটা ভালোভাবে মুভমেন্ট হবে না। তখন এই ধরনের অ্যাঙ্কাইলোজিংয়ের পেশেন্টদের বলা হয় কি হিপ রিপ্লেস করতে হবে। কিন্তু আলটিমেট বহু পেশেন্ট আমরা দেখেছি যারা হিপ রিপ্লেসমেন্টের পরও তীব্র ব্যথা যন্ত্রণায় ভুগছেন এবং আমাদের কাছে চিকিৎসায় এসেছেন। আমি বাকিটা বলছি, আপনি অবশ্যই তার আগে আরেকজন বন্ধুর সঙ্গে কথা বলতেই হবে। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বাদামতলা থেকে বলছি। বাদামতলা থেকে, হ্যাঁ বলুন কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, বাদামতলা থেকে কৃত্তিকা বলছি। কৃত্তিকা, বাহ নামটা বেশ সুন্দর। একটু বয়সটাও শুনবো, তারপর প্রবলেমটা শুনবো। আর বয়স এই 29। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে এটাই যে মানে আমি না একবারে যখন পা ঝুলিয়ে বসে থাকছি, মানে আমার কাজ তো সারাদিন বসে থেকে কাজ, তো একবারে যেহেতু বসে থাকা হচ্ছে এবং পাটা যেহেতু ঝোলানো থাকছে, তো যখন আমি উঠে দাঁড়াচ্ছি তখন না হাঁটুতে আমার একটা টান লাগছে। এটা দুটো পায়েই হচ্ছে। আচ্ছা, বয়স কত এখন? 29। আচ্ছা, হাঁটুতে কোনো ফোলা ভাব বা ব্যথা অন্য সময় অনুভব করেন? না এমনি সময় নয়, কিন্তু একভাবে যখন টানা অনেকটা টাইম বসে থাকা হচ্ছে, তারপর উঠে দাঁড়াচ্ছি তখন আমার হাঁটুতে টান লাগছে। মানে আমি সোজা হয়ে একবারে উঠে দাঁড়াতে পারছি না, টাইম লাগছে আমার কিছু। এটা কতদিন লক্ষ্য করছেন? এটা তো মাসখানেক ধরে হচ্ছে। আচ্ছা, আর আপনার হচ্ছে এর জন্য কাউকে কনসাল্ট করেছেন, কাউকে দেখিয়েছেন না এখনো দেখাননি? না, মানে এই মাসখানেক ধরে হচ্ছে, তো মানে ফলো করলাম যে এটা কয়েক মাস ধরে হচ্ছে, তাই জন্য আজকে আমার মনে হলো আপনার সাথে একটুখানি যোগাযোগ করি। তাই আচ্ছা, চেষ্টা করবেন বেশিক্ষণ বসে কাজ করবেন না, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো কারণ বয়সটাও অল্প, আমরা যেটা দিয়ে প্রোগ্রাম স্টার্ট করেছিলাম বললাম এখনকার দিনে নিউ জেনারেশনে এফেক্টেড হচ্ছে। কিসের জন্য? এটা আমরা অকুপেশনাল হ্যাজার্ডসের মধ্যে চলে আসছি। এই যে উনি বলছেন কি আমায় দীর্ঘক্ষণ ধরে বসে কাজ করতে হয়, যার ফলে কি হচ্ছে ওনার একটা স্টিফনেস চলে আসছে, হঠাৎ করে উঠতে গেলে একটা ব্যথা হচ্ছে। হয়তো দেখবো এটা অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট আসছে, আর্লি স্টেজে আছে, হয়তো প্রাথমিক স্টেজে আছে, বা এটাও আমরা দেখতে পারবো এই ক্ষেত্রে হতে পারে উনি যে কমপ্লেনটা দিচ্ছেন ওনার ক্ষেত্রে কি হবে লাম্বার স্পন্ডালাইটিস এবং কি সাইটিকা নার্ভের একটা কম্প্রেশন থাকতে পারে ওনার ক্ষেত্রে, যেটাকে সাইটিকা সিনড্রোম বলা হয়। আয়ুর্বেদে এটাকে গৃদ্ধসী বাত বলা হয়। সাইটিকা বলে একটা নার্ভ রয়েছে যেটা আমাদের কোমর থেকে সৃষ্টি হয়, L4 থেকে স্টার্ট হয়, S1-এ গিয়ে শেষ হয়, এবং কি সেই নার্ভটা আমাদের পিঠ থেকে মানে পিঠের নিচ অংশ থেকে একদম পায়ের পিছন অবধি যায়। সেই নার্ভটা কি হয়, অনেকক্ষণ ধরে বসে থাকার ফলে ওই নার্ভটার উপরে কম্প্রেশন হয়, মানে চাপ পড়ে, এবং চাপ পড়ার ফলে হট করে উঠতে গেলে অনেকক্ষণ বসে কাজ করার ফলে একটা টান ভাব বা একটা ব্যথা ভাব আসতে পারে। তার সাথে আপনার হাঁটুরও কোনো সমস্যা থাকতে পারে। ওজনটা জানতে ভুলে গেলাম, ওজনটা জানলে ভালো হতো। আপনাকে এখন আমি একটা অ্যাডভাইস দেবো যে অনেকক্ষণ ধরে বসে কাজ করবেন না, মানে দীর্ঘক্ষণ 5 ঘন্টা 6 ঘন্টা, কিছুক্ষণ কাজ করুন 8 ঘন্টা 45 মিনিট, একটু উঠে হাঁটা চলা করুন 5 মিনিট 10 মিনিট, এক কাপ চা খান বা কারোর সাথে দুটো কথা বলুন, তারপরে আবার বসে কাজ করুন। এটা কি আমাদের সকলের জন্য অ্যাডভাইসটা যে একদম টানা আমরা কাজ করব না? একদম প্রত্যেকের ক্ষেত্রে একই কথা। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকে লং ড্রাইভে যায়, অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়। অনেক ড্রাইভাররা আমাদের কাছে দেখাতে আসেন কি তারা বলেন কি ডাক্তারবাবু আমাদের তো অনেকক্ষণ ধরে গাড়ি চালাতে হয়, তো আমাদের বসে থাকতেই হয়, আমরা তো গাড়ি থেকে বাইরে যেতে পারবো না। তো এই যে অনেকক্ষণ ধরে বসে থাকা, তার ফলে কি হয় একটা কোমরের উপর চাপ সৃষ্টি হয়, বা আমি যেটা বললাম সাইটিকা সিনড্রোম, সাইটিক নার্ভের উপর একটা চাপ পড়ে। আপনাকে আমি এইগুলো বললাম ফলো করুন, এবং যাদের এই ধরনের ব্যথা হচ্ছে তারা চেষ্টা করুন কি বেশিক্ষণ বসে না কাজ করার, এবং দেখুন যদি এতে কমে যায় তো খুব ভালো, আর নইলে একটা ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করিয়ে নেবেন। এবং আমি বলবো এটা মডার্ন মেডিসিনের কাছে আপনি এখনই যাবেন না, বহু আয়ুর্বেদিক ভালো ডাক্তার রয়েছে, NBP রয়েছে, আরও রয়েছে, কারণ প্রথম
থেকেই ব্যথার ওষুধ খাওয়ার হ্যাবিট করবেন না। যদি আপনি প্রথম থেকেই ব্যথার ওষুধ ধরে ফেলেন, এখনও অনেকটা জার্নি বাকি আছে আপনার, তাহলে ব্যথার ওষুধ খেতে খেতে লিভারের ওপর চাপ পড়বে, কিডনির ওপরে চাপ পড়বে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা আসতে পারে, অনেক ধরনের সমস্যা আসতে পারে। আয়ুর্বেদের হাত ধরুন, অবশ্যই এর ভালো চিকিৎসা রয়েছে, কিন্তু তার আগে চেষ্টা করুন একটু যদি হ্যাবিটটা চেঞ্জ করে, মানে যেটা আমি বললাম অকুপেশনাল হ্যাজার্ড, বেশিক্ষণ বসবেন না, একটু বসলেন আবার একটু ঘুরে এলেন, আবার একটু বসে কাজ করলেন, দেখুন এটা করে যদি সমস্যাটা মিটে যায় খুব ভালো। শক্ত জায়গার উপরে বসবেন না, যেমন শক্ত কাঠের চেয়ার, তার উপরে একটা কুশন দিয়ে দেবেন, নরম গদির ওপরে বসবেন যাতে ডাইরেক্ট চাপটা না লাগে। এটা করে যদি ভালো হয়ে যান তো ভালো, আর যদি মনে হয় প্রবলেম চলছে তাহলে একবার অবশ্যই যোগাযোগ করে নেবেন। একদম, কারণ আপনার এই কথাটা শুনে আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে বেশ কিছুদিন আগে একজন মহিলা কিন্তু মানে একটি মেয়ে ফোন করেছিল, সেটি শপিং মলে কাজ করে, তাকে টানা 9 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, বসার উপায় কিন্তু থাকে না, বসা যাবে না তার কাছে, ফলে তার হাঁটু ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আমাদের কিছু পেশা রয়েছে যে সংসারকে বাঁচাতে গিয়ে সেরকম কিছু পেশার সঙ্গে যুক্ত হতে হয়, বা ট্রাফিকে যারা কাজ করেন যে সমস্ত পুলিশ কর্মীরা, তো প্রত্যেকের জন্যই বলবো যে যদি এরকম কোনো অস্থির সমস্যা আপনাদের শুরু হয়, কোনো পেশির সমস্যা শুরু হয়, কোনো নার্ভের সমস্যা শুরু হয়, তাহলে অবশ্যই আপনাদের পাশে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যোগাযোগ করুন। আমরা আলোচনা করছিলাম অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিস নিয়ে, ডাক্তারবাবু আরেকটু শুনবো। একদমই, কারণ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসের আরও একটা আমি খারাপ লক্ষণ বলছি, এই যে যাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস রোগটা হয়, মানে আমরা কি করি, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস শুধুমাত্র আমরা যদি দেখি মডার্ন সায়েন্সের ট্রিটমেন্টের দিকে, আমরা দেখি এদের ক্ষেত্রে কিছু ইঞ্জেকশন রয়েছে, যে ইঞ্জেকশনগুলো খুব কস্টলি, এক একটা ইঞ্জেকশনের দাম 1 থেকে 1.5 লাখ টাকা, 15টা ইঞ্জেকশন নিতে হয়। তাতেও ডাক্তারবাবুদের যখন ওনারা জিজ্ঞেস করেন কি ডাক্তারবাবু এই 15টা ইঞ্জেকশন যদি আমরা নিই আমরা কি সুস্থ হয়ে যাব, ডাক্তারবাবু বলে এটা কোনো কনফার্মেশন নেই। কারণ আমরা এই কথাগুলো বহুদিন ধরে চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছি, আমাদের কাছে বহু পেশেন্ট আসছে, তাদের কাছ থেকেই আমাদের শোনা, এবং আমরা নিজেরা তো পার্সোনালি জানি, এবং তার সাথে এক ধরনের ট্রিটমেন্ট থাকে যেটা খুব কম জায়গায় থাকে। আমি বলতে পারি কলকাতার একটা ট্রিটমেন্টটা রয়েছে যেটাকে বলা হয় ইলেকট্রিক্যাল হ্যামার, পিঠের ওপরে একদম কারেন্ট চালিত হ্যামার ইউজ করা হয়, যেক্ষেত্রে পিঠটা একদম রক্তাক্ত হয়ে যায়। এরকমও আমরা পেশেন্ট পেয়েছি, যে সমস্ত অ্যাঙ্কাইলোজিং পেশেন্ট বহু আমি দেখেছি, প্রায় 100টার কাছে পেশেন্ট আমি ধরে নিতে পারি এতদিন দেখেছি, তার মধ্যে 100টা পেশেন্টের ইলেকট্রিক্যাল হ্যামারও ইউজ করা হয়েছে। এবং তার সাথে কি অ্যাঙ্কাইলোজিংয়ের পেশেন্টকে অপারেশনের সাজেশান দেওয়া হয় কি হিপ রিপ্লেস করে নিন, আপনি আগের মতো হয়ে যাবেন, একদমই নয়। আর একটা সবথেকে বড় কথা, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস হয়েছে, আমরা জানছি কি আমাদের বোনটা ক্যালসিফাইড হচ্ছে, আমাদের বোনটা জুড়ে যাচ্ছে, তখন আমি এক্সট্রা ক্যালসিয়াম কেন দেবো? আমরা কিন্তু আয়ুর্বেদিক ডাক্তার যারা রয়েছে, ভালো চিকিৎসক যারা রয়েছে, বা এনবিপিতে যারা চিকিৎসা করছে, আমরা সবসময় বারণ করি কি ক্যালসিয়াম জাতীয় জিনিস খাবেন না, ক্যালসিয়ামটাকে বন্ধ করুন। সেখানে আমরা দেখছি অন্যান্য প্যাথিতে যে ওষুধগুলো দিচ্ছেন ডাক্তাররা, তার সাথে ক্যালসিয়ামটাও যোগ করে দিচ্ছেন, একদম নয়। আমি আজকে প্রোগ্রামে বলছি যারা অ্যাঙ্কাইলোজিংয়ে ভুগছেন, যারা আমার প্রোগ্রামটা আজকে শুনছেন, তাদের যদি অন্যান্য ওষুধগুলো খান যে ডাক্তাররা যা দিয়েছেন, কিন্তু ক্যালসিয়াম যদি তার সাথে চলে, ক্যালসিয়ামটা বন্ধ রাখবেন। কারণ আপনাদের যে স্পাইনাল ভার্টিব্রাল কলমটা আছে সেখানে কিন্তু ক্যালসিফিকেশন হচ্ছে, আপনি যদি যত ক্যালসিয়াম খাবেন দেখবেন আপনার আরও বেশি ক্যালসিফাইড হয়ে যাবে। আর একটা কথা, যাদের ক্ষেত্রে প্রথম অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস ধরা পড়েছে তারা একটু ব্যায়াম করুন, সাইক্লিং করুন, যদি পারেন সুইমিং করুন। আর তৃতীয় কথা, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস কিন্তু একা রোগ নয়, এই রোগটা শরীরে যদি থাকে এর সাথে আরও 2টো রোগ আসতে পারে। একটা হচ্ছে ক্রনিক সিওপিডির সমস্যা, যেখান থেকে লাংস কোলাপস অবধি হতে পারে, আমরা এরকমও পেশেন্ট দেখেছি অ্যাঙ্কাইলোজিংয়ের পেশেন্টের লাংস কোলাপস হয়েছে। একটা সমস্যা আমরা দেখি অ্যাঙ্কাইলোজিং পেশেন্টদের, যেটাকে বলা হয় আইরাইটিস, চোখটা লাল হয়ে যাবে, চোখের মধ্যে আইরিসের মধ্যে ইনফ্লামেশন হবে, মানে আমাদের যে সাদা অংশটা রয়েছে সেখানে ইনফ্লামেশন হবে, চোখটা লাল দেখাবে, এবং কি এই আইরাইটিস থেকে ভবিষ্যতে গিয়ে ব্লাইন্ডনেসও আসতে পারে। তো অ্যাঙ্কাইলোজিং যদি আমরা ট্রিটমেন্ট করি, তার সাথে আমাদের কিন্তু আমাদের লাংসটাকে ভালো রাখতে হবে, চোখটাকে ভালো রাখতে হবে। এবং আপনাদের আমি বলবো আয়ুর্বেদিক মেডিসিন এবং পঞ্চকর্মের মাধ্যমে যদি অ্যাঙ্কাইলোজিংয়ের মতো রোগকে ট্রিটমেন্ট করা যায়, আপনারা ভালো থাকবেন, আপনাদের ব্যথা যন্ত্রণা কম থাকবে, এবং কি সবথেকে বড় কথা, আপনাদের যে মুভমেন্টে প্রবলেম হচ্ছে, কি ঘাড় ঘোরাতে অসুবিধে হচ্ছে, কোমর ঝোঁকাতে অসুবিধে হচ্ছে, সেই মুভেবিলিটিটা আস্তে আস্তে আসবে, সেই সচলতাটা আস্তে আস্তে আসবে, আপনারা দেখবেন কাজ করতে সুবিধে হচ্ছে, ঘাড় ঘোরাতে সুবিধে হচ্ছে। আমাদের কাছে বহরমপুরে আমি রিসেন্ট একটি পেশেন্ট আমরা দেখছিলাম, আমাদের এখানে পঞ্চকর্মের জন্য এসেছিল, একদমই ঘাড় ঘোরাতে পারতেন না পেশেন্টটা, অ্যাঙ্কাইলোজিংয়ের পেশেন্ট ছিলেন। আমাদের কাছে 7 থেকে 10 দিন হচ্ছে পঞ্চকর্ম নিয়েছেন, এবং তার আগে 3 থেকে 4 মাস মেডিসিন খাচ্ছেন। উনি তো অলরেডি বলছেন কি আমি অনেক ভালো আছি আগের থেকে,
কি যে ব্যথা যন্ত্রণা ছিল বা যে সমস্যাগুলো ছিল, হাঁটাচলা করতে অসুবিধে, অ্যাঙ্কাইলিজিংয়ের পেশেন্টদের পাশ ফিরতে অসুবিধে হয়, বিছানায় এই পাশ থেকে ওপাশ হতে পারে না, চিত হয়ে শুতে পারে না, কারণ তো বাম্বু স্পাইন বেঁকে যাচ্ছে পুরো সিদ্ধারাটা। তো আজকে 7 থেকে 10 দিন পরে সেই পেশেন্টটি আজকে পঞ্চকর্ম নেওয়ার পরে বলছে, ডাক্তারবাবু আমার মনে হচ্ছে ঘাটটাও আমি একটু বেশি ঘোরাতে পারছি। তো আয়ুর্বেদের কাছে ট্রিটমেন্ট রয়েছে, এই ধরনের ক্রনিক ক্রিটিক্যাল রোগের ট্রিটমেন্ট রয়েছে। আপনারা যখন রোগটা ধরা পড়ছে তখনই কেন ট্রিটমেন্টটা করাচ্ছেন না, তখনই কেন চিকিৎসাটা চালু করছেন না? আর তাহলে আপনাদের এই অবস্থায় যেতে হবে না। আপনারা বিভিন্ন জায়গায় আপনারা চিকিৎসা করাচ্ছেন না, আমি বলবো না এটা, চিকিৎসা করাচ্ছেন কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। এখানে চিকিৎসা পাচ্ছি না, 2 বছর দেখছি, তারপর আবার অন্য জায়গায় যাচ্ছি, ওখানে পাচ্ছি না আবার রাজ্যের বাইরে যাচ্ছি, এই করতে করতে আপনাদের চলে যাচ্ছে 5-10 বছর। তখন কিন্তু রোগটা নিজের রূপ ধারণ করছে, রোগটা ধীরে ধীরে বাড়তে থাকছে শরীরের মধ্যে। তো সেই রোগটাকে কমানোর জন্য যখন কঠিন রোগ ধরা পড়বে, প্রথমেই আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন, দেখবেন অবশ্যই ভালো থাকবেন। আসলে আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, যার হয় তার 9 হয়, আর যার হয় না তার 90তেও হয় না। বারবার করে এই বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করছে। অ্যাঙ্কোলাইজিং এর মতন জটিল কঠিন সমস্যা, ক্যান্সারের মতন ক্রিটিক্যাল সমস্যা, বা অস্থির যে কোনো ধরনের সমস্যা, আপনার সুগার বা ডায়াবেটিসের মতন সমস্যা, আপনার গুরুত্বপূর্ণ অর্গানগুলোর সমস্যা, যেটা হয়তো অন্য কোথাও অন্য কোনো চিকিৎসক আপনাকে সুস্থ করতে পারছেন না, রাজ্যের বাইরে আপনি ভিন রাজ্যেও পাড়ি দিয়েছেন, নামি দামি বহু জায়গায় আপনি গিয়েছেন, রেজাল্ট পাননি, সেই মানুষগুলো ফিরে আসছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এবং ভালো হচ্ছে। কারণ এনবিপি একেবারে প্রথমেই আপনাকে ভালো করতে পারে, এই প্রমাণটা আমরা কিন্তু বারংবার পেয়েছি। তাই বিশ্বাসটা আমাদের তো ভীষণ পোক্ত, এবং আপনাদের বিশ্বাসটাও যদি পোক্ত এখনো না হয়ে ওঠে, খুব পরিষ্কার নাই হতে পারে, কয়েকটি এপিসোডে আমাদের সাথে থাকুন, অনুষ্ঠানগুলো শুনুন, ডাক্তারবাবুদের কথা শুনুন, আমাদের বাইটগুলো শুনুন, যারা ফোন করছেন, যারা ফিডব্যাক দিচ্ছেন তাদের কথা শুনুন, দেখবেন বিশ্বাস আসতে বাধ্য। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি রাহুল দাস বলছি। কোথা থেকে বলছেন রাহুল বাবু? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে বলছেন। কার সমস্যা আপনার? হ্যাঁ নিজে। আচ্ছা, আপনার বয়স কত? বয়স হচ্ছে 32 বছর। 32 বছর মাত্র। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে মানে চুল উঠে যাচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কতদিন লক্ষ্য করছেন? হ্যাঁ 3 মাস মতো হয়ে গেল। আচ্ছা, বাড়িতে কারোর রয়েছে হেরিডিটিতে, বা বাবা বা দাদুর? বাবার ছিল। বাবার ছিল। আচ্ছা, হেলমেট পরে বাইক টাইক চালান বেশি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখন থেকে যখন হেলমেট যখন পরবেন তার আগে একটা সাদা কাপড় বা পরিষ্কার কাপড় আগে মাথার উপর চাপা দেবেন, তারপর হেলমেটটা পরবেন। কি বললাম বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আপনার যে চুল পড়ার সমস্যাটা, এটার জন্য কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করলেই চুল পড়ার সমস্যাটা কিন্তু কমে যাবে। কি বললাম বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। আমাদের আয়ুর্বেদের মধ্যে রয়েছে, আমি বারবারই বলি, খালিত্য এবং পালিত্য। অনেকেই ফোন করেন কি আমার চুলটা পেকে যাচ্ছে, চুলটা ব্রাউনিশ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা আয়ুর্বেদে পালিত্য বলি, মানে রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং খালিত্য মানে কি? খালি হয়ে যাওয়া। খালিত্য কথাটার মধ্যেই আছে খালি হয়ে যাওয়া, মানে কি হেয়ার লস, যেটাকে আমাদের এখন বলা হচ্ছে, ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে। তো এই রোগের কিছু নির্দিষ্ট কারণ রয়েছে, তার মধ্যে একটা, যেমন আমি বললাম, একটা হেরিডিটারি কারণ আছে, বাবা বা দাদু বা কারুর যদি থাকে সেখান থেকে হতে পারে। আর কি, যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেখান থেকে হতে পারে। যারা বাইকিং করছেন, যারা বাইক চালান, দীর্ঘক্ষণ ধরে হেলমেট পরে চালাতে হচ্ছে, এবং হেলমেটটা তো জামা কাপড়ের মতো না, হেলমেটের ভেতরটা তো রেগুলার আমরা পরিষ্কার করতে পারছি না বা ধুতে পারছি না, বা আমরা ধুতে পারি না বললেই চলে, একই হেলমেট ওইভাবেই চলতে থাকে। তো সেই জায়গাটায় যে ধুলোগুলো জমছে, যে মাথার ঘামটা হেলমেটের ওপরের অংশে ফোমেতে যে লাগছে, বা এই যে রাস্তার ধুলোটা ওপরে জমছে, সেটা তো সবসময় মাথায় লাগছে। তো সেখান থেকে একটা ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ওই জন্য যারা হেলমেট পরেন তাদের ক্ষেত্রে একটা কথা বলে দেবো, মাথার উপর হেলমেট চালানোর আগে ক্যাপও পাওয়া যায়, ক্যাপ পরে নিতে পারেন, বা কোনো সাদা কাপড় বেঁধে নিলেন, তারপরে হেলমেটটা পরলেন। তাহলে কি হবে, আপনারা বাইরের ইনফেকশন থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখতে পারেন। আবার অনেকের ড্যান্ড্রফের সমস্যা থাকে, যাদের ক্ষেত্রে ড্যান্ড্রফের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এই হেয়ার লসের প্রবলেমটা দেখা যায়। আবার অনেকের লিভারের প্রবলেম থাকে, লিভারের প্রবলেম থেকেও কিন্তু এই সমস্যাটা আসে। আপনার এখন বয়স 32 বছর, কম বয়সে যদি হেয়ার লস হয় সেটা একটা খারাপ লাগে, কারণ সবসময় একটা মানুষের হচ্ছে আইডেন্টিটি হচ্ছে তার মুখটা, তার স্কিনটা এবং তার চুলটা।
প্রথমে দর্শনধারী যে মানুষই একটা প্রেজেন্টেবল হবে, সে যে কোনো জায়গায়, সেটা কর্মসূত্রে হোক, যে কোনো সাংসারিক সূত্রে হোক, আগে প্রেজেন্টেবল হওয়া দরকার। তো সেক্ষেত্রে একটা মানুষের কি লাগে, তার ফেসটা লাগে, তার হেয়ারটা লাগে, তার স্কিনটা লাগে। এই তিনটে যদি একটা মানুষের ঠিক থাকে তাহলে কিন্তু পারফেক্ট বলা চলে। তো আপনাকে বলবো, জাস্ট হেয়ার ফলটা চালু হয়েছে আপনি বললেন, তো আপনি মিদনাপুর থেকে বলেছেন। আমাদের মিদনাপুরে 4টি চেম্বার, খড়গপুরে রয়েছে, আমাদের মেছেদায় চেম্বার রয়েছে, হলদিয়ায় রয়েছে এবং হেঁড়িয়ায় রয়েছে। আপনার যেটা নিয়ারেস্ট মনে হবে সেই চেম্বারে একটু যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করে যে ম্যাডাম বা যে স্যারই থাকুন না কেন, বা আমি থাকি বা অন্য ডাইরেক্টর থাকুন না কেন, কারণ এনবিপি হচ্ছে একটা টিম ওয়ার্ক, যেখানে বহু ডাক্তারবাবুরা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং প্রত্যেক অফ ট্রিটমেন্টটা এক। তো এই নয় কি আমাকেই দেখাতে হবে, এই নয় কি ওই ডাক্তারবাবুকেই দেখাতে হবে। যে কোনো ডাক্তারবাবু কিন্তু অভিজ্ঞ, প্রত্যেকেই পাস করে কোয়ালিফাইড ডাক্তারবাবুরা যারা এনবিপিতে আছেন তারা কাজ করছেন। তো আপনি একটু দেখিয়ে নিন, দেখিয়ে নিলে যেখানে যে ডাক্তারবাবুই থাকুন না কেন, যে অ্যাডভাইসই দেবেন না কেন, আমি মনে করছি আপনার এখন এজ অনুসারে যদি ট্রিটমেন্টটা স্টার্ট করা যায়, আপনি দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে ভালো উপকার পাবেন এবং আপনার হেয়ার লসটা কমবে। আর আমি একটা কথা আপনাকে নোট করে দিচ্ছি, এটা আপনি মাথায় রাখবেন, হেলমেট পরার আগে মাথার উপরে কোনো সাদা পরিষ্কার কাপড় বা অন্য কালারের কোনো কাপড় একটু বেঁধে নেবেন। একদম, কারণ এখন তো আমরা অনেকেই তো উবের জাতীয় কিছু ব্যবহার করি, ইউজ করি, তো সেখানে যে হেলমেটটা আমাদের দেওয়া হয় সেটা অনেকেই কিন্তু ইউজ করছে। তো সেক্ষেত্রে নিজেও কিন্তু যারা এরকম বাইরে বেরোন, একটা কাপড় ব্যাগে রেখে দেবেন সেফটির জন্য, নিজের চুলটা, নিজের মাথাটা পরিষ্কার রাখার জন্য। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। কে বলছেন? আমি বালিচক থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? কালকে একটু শ্বশুর বাড়ি গিয়েছিলাম আর কি, জামাই ষষ্ঠীর জন্য। আচ্ছা, হ্যাঁ। খাওয়া পরে মানে হঠাৎ কি হলো, খেতে খেতে পেটে এমন ব্যথা উঠলো, ঠিক আছে, মানে একটু খুব বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিল আর কি। তো তারপর থেকে কাল থেকে এখনো সেই ব্যথাটা কমেনি। গ্যাসের ওষুধ খাচ্ছি কিন্তু কোনো কিছু। ব্যথাটা কোথায় হচ্ছে, পেটের উপরের ভাগে না নিচের ভাগে? ব্যথাটা হচ্ছে ডান দিকে, পেটের ডান দিকে, নিচের দিকে না মাঝামাঝি? হ্যাঁ, নিচের দিকে হচ্ছে। আচ্ছা, জ্বর আর গা বমি কিছু আছে? হালকা হালকা যেন ইয়ে আসছে, মানে আপনার একটু বমির মতো যে ইয়ে হয় না, মানে হালকা হালকা মানে ইয়ে আসছে, কিন্তু বমি হচ্ছে না আর কি। আচ্ছা, এটা অন্য সমস্যা হতে পারে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি থেকে হতে পারে। আমাদের পেটটা, যেটা আমাদের অ্যাবডোমেন রয়েছে, এটা আমাদের 9 অ্যাবডোমিনাল রিজন রয়েছে, মানে পেটটাকে 9 ভাগে ভাগ করা হয়। এপিগ্যাস্ট্রিয়াম রয়েছে, তারপর হাইপোকন্ড্রিয়াম রয়েছে, রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, আম্বেলিকাস, রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক। তো তার মধ্যে ওনার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে রাইট ইলিয়াকে, মানে একদম নিচের দিকে, ডান দিকে হচ্ছে। এখানে আমাদের যে অর্গানগুলো থাকে সেটার দিকে যদি আমরা খেয়াল করি, কেন হতে পারে এই ব্যথাটা, তার মধ্যে অ্যাপেন্ডিক্সের সম্ভাবনাটা সব থেকে বেশি। যদি ওনার তলপেটে ব্যথা হতো, মানে নিচের পেটে মাঝামাঝি ব্যথা হতো, তাহলে আমি হয়তো ওনাকে বলতে পারতাম কি না খাওয়া দাওয়ার গণ্ডগোল হয়েছে সেই জন্য হতে পারে। উনি যদি বলতে পারতেন কি উপরের দিকে ব্যথা হচ্ছে, ডান দিকে উপরের দিকে, বা ডান দিকে মাঝামাঝি ব্যথা হচ্ছে, বা বাঁ দিকে ব্যথা হচ্ছে, সেটাও কিন্তু অন্য কারণে হতো। কিন্তু উনি বলছেন ডান দিকে, নিচের দিকে ব্যথাটা হচ্ছে। তো এর একটা কারণ, এবং অ্যাপেন্ডিক্স হলে আর একটা কারণ দেখা যায়। আপনি ভাবছেন আপনার গ্যাস হয়েছে, খাওয়া দাওয়া বেশি হয়েছে, সেই কারণে হচ্ছে, এটা কিন্তু একদমই নয়। অ্যাপেন্ডিক্সের 3টে আছে, 3 টায়ার রয়েছে অ্যাপেন্ডিক্সে। অ্যাপেন্ডিক্স হলে একটা মানুষের পেন, ভমিটিং, টেম্পারেচার, একদম বইয়ে লেখাই রয়েছে, ব্যথা হবে, ভমিটিং টেন্ডেন্সি থাকবে এবং টেম্পারেচার থাকবে। আমি ওই জন্য জিজ্ঞেস করলাম বমি এবং কি জ্বর ভাব আছে, আপনি বললেন না, বমিটা অল্প অল্প পাচ্ছে। আপনাকে বলবো যদি ব্যথাটা না কমে একটা ইউএসজি করান, ইউএসজি করালে ক্লিয়ার হয়ে যাবে কি আপনার কি সমস্যা হচ্ছে। আপনাকে আমি যতদূর শুনলাম, বুঝলাম, তার উপরে আমি বললাম এটা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, কিন্তু তা বলে এই নয় কনফার্ম, এইটা খাওয়া দাওয়া থেকেও হতে পারে। কিন্তু যদি ব্যথাটা দেখেন গ্যাসের ওষুধ খেয়েও কমছে না, একটা ব্যথার ওষুধ খেয়ে দেখুন, যদি কমে যায় ভালো, আর যদি না কমে তাহলে কিন্তু কালকে একটা ইউএসজি করিয়ে নেবেন, ইউএসজি হোল অ্যাবডোমেন, পেটের একটা ছবি করিয়ে নেবেন, তাহলে ছবি করালেই স্পষ্ট হয়ে যাবে কী থেকে ব্যথাটা হচ্ছে। যদি কিছু না ধরা পড়ে, কিছুদিন কিছু মেডিসিন খেলিয়ে আপনি ঠিক হয়ে যাবেন, আর যদি কিছু ধরা পড়ে তার ট্রিটমেন্টটা স্টার্ট করতে হবে। একদম, অনেক ক্ষেত্রে আমরা যেটা আন্দাজ করি সেটা কিন্তু নাও হতে পারে। এমনকি আমরা তো সাধারণ মানুষ, আমাদের আন্দাজ বেশিরভাগ ক্ষেত্রে
কিন্তু ভুলই প্রমাণিত হয়। ডাক্তারবাবুরাও কিন্তু রিস্ক নেয় না, এই কারণেই কিন্তু ওনারা বলে থাকেন রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। আপনার কি হয়েছে সেটা আন্দাজে ট্রিটমেন্ট হবে না, সেটা রিপোর্টে প্রমাণ করে আপনার ট্রিটমেন্ট স্টার্ট করা হবে। ভালো হয়ে গেলেও রিপোর্টই প্রমাণ করবে যে আপনি আগে থেকে কতটা ভালো হয়ে গেলেন। আর সে কারণে আমাদের বন্ধুদের জন্য বলবো যে 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, কারণ এই ফোন নাম্বারে ফোন করেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হচ্ছে এনবিপির চিকিৎসকদের সঙ্গে। চট করে বলে রাখবো, সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম হেড অফিসে সোমবার করে কিন্তু পাচ্ছেন, এবং মঙ্গলবার করে শিবপুরে পাচ্ছেন, বুধবার বাল্টিপুরে এবং শোভাবাজার চেম্বারে পাচ্ছেন, বৃহস্পতিবার আমতলা চেম্বারে উনি থাকছেন, শুক্রবার করে ওনাকে পেয়ে যাচ্ছেন বেলুড়ে, শনিবার করে খিদিরপুরে এবং রবিবার করে ল্যান্সডাউন চেম্বারে উনি কিন্তু থাকছেন। ডক্টর এন ভট্টাচার্য ম্যাডামকে আপনারা মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন কিন্তু শুক্রবার করে, ল্যান্সডাউনে পাচ্ছেন মঙ্গলবার এবং সোমবারে কিন্তু পাচ্ছেন বেলুড়ে। আপনারা ডক্টর এস ঘোষালকে বৃহস্পতিবার করে কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউন চেম্বারে। তার পাশাপাশি বলবো যে জেলাতে অর্থাৎ আমাদের কলকাতা বা হাওড়া ছাড়াও বাইরে যে জেলাগুলি রয়েছে সেখানে প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি বড় শহরে কিন্তু পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। যেমন ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর চেম্বারে। ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ চেম্বারে। দিল্লি চেম্বারটি কিন্তু আমাদের হয়ে গেল কিছুদিন আগে, পরবর্তী দিল্লি চেম্বার কিন্তু আবারও আসন্ন, খুব তাড়াতাড়ি আবার দিল্লি চেম্বার কিন্তু রয়েছে। বিস্তারিতভাবে জানতে হেল্পলাইন নাম্বারে ফোন করতে ভুলবেন না। সালকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটি চেম্বারে। এর পাশাপাশি বলবো বাংলাদেশে কিন্তু চেম্বার রয়েছে সামনের মাসের জুন মাসে কিন্তু 28 এবং 29 তারিখে আবারও বাংলাদেশে পৌঁছে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, এবং তার পাশাপাশি বেঙ্গালুরু নিয়েও কিন্তু একটা পরিকল্পনা চলছে। সবটা আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেবো আমাদের অনুষ্ঠানে, আমাদের সাথে থাকুন। অ্যাঙ্কুলাইজিং নিয়ে কথা বলছিলাম, আমি একবার এনবিপির চেম্বারে গিয়েছিলাম, সেখানে সদ্য বিবাহিতা কাপল এসেছিলেন এবং হাজবেন্ডের অ্যাঙ্কুলাইজিং ধরা পড়েছে। মানে চোখে জল নিয়ে ওয়াইফ ডাক্তারবাবুর দিকে তাকিয়ে রয়েছেন এবং একটাই নিবেদন করছেন, ডাক্তারবাবু আমার হাজবেন্ড ভালো হয়ে যাবে তো। ঠিক এরকম বোধহয় ওই আবেগতাড়িত হয়ে প্রচুর পরিবারের লোকেরা আপনাদের এই প্রশ্নটা করে, সত্যি অ্যাঙ্কুলাইজিং এ ভালো হওয়া কি সম্ভব? অবশ্যই, কারণ আপনি যেটা বললেন, আপনি হয়তো একবার উপস্থিত ছিলেন, দেখেছেন, আমাদের সাথে থাকলে দেখতে পারবেন প্রত্যেক দিন প্রত্যেকটা চেম্বারে এরকম বহু পেশেন্ট আসে যারা কিন্তু ওই আবেগতাড়িত হয়ে আসে, চোখের জল নিয়ে আসে, ডাক্তারবাবু কোনো দিশা পাচ্ছি না কি হবে। এবং অ্যাঙ্কাইলোজিং যেটা আপনি বলছেন, যে পেশেন্টের কথা আমার মনে পড়েছে, পেশেন্টটি কিন্তু এখন খুবই ভালো আছে। তারা কিন্তু সদ্য বিবাহিত ছিলেন, মানে জাস্ট বিয়েটা হয়েছিল, তারপরে রিপোর্ট করিয়েছিলেন। কারণ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিসে একটা রিপোর্ট করানো হয় যেটাকে বলা হয় HLA-B27। HLA-B27টা যদি পজিটিভ হয় তাহলে আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস ধরি, এবং এই HLA-B27 কিন্তু সোরিয়াটিক আর্থারাইটিসের ক্ষেত্রেও পজিটিভ হয়, কিন্তু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিসের লক্ষণগুলো আলাদা, সোরিয়াটিক আর্থারাইটিসের লক্ষণগুলো আলাদা। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস সব থেকে বড় চিন্তার বিষয় যে ক্যালসিফিকেশনটা যদি না হতে দেওয়া যায় তাহলে কিন্তু পেশেন্টটাকে সুস্থ রাখা সম্ভব, তাহলে কিন্তু পেশেন্টটাকে মানে গার্ড দিয়ে দেওয়া সম্ভব। প্রথমেই যখন অ্যাঙ্কাইলোজিং, দেখুন এই রোগটা এমন একটা রোগ, একটা মানুষের মধ্যে যখন হবে এই রোগটা, সেই মানুষটা কিন্তু এই রোগটাকে পাত্তা দেবে না। কি একটু কোমরে ব্যথা হচ্ছে, ঘাড় ঘোরাতে পারছি না, মনে হয় শর্টকাট লেগেছে তাই ব্যথা হচ্ছে, একটু অবহেলা করবে, দুটো ওষুধ খেলো, ব্যথাটা কমে গেল, ঘাড়টা ঘুরছে না, ঠিক আছে। কিন্তু যখন এটা 6 মাস, 1 বছর, 2 বছর পরে রোগটা কিন্তু শরীরের মধ্যে বাড়তেই থাকে, রোগটা কিন্তু চাপা থাকে না, আর মানুষটা কিন্তু বুঝতে পারছে না কি তার মধ্যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস আছে। তার মানে কি হচ্ছে, রোগটা তার শরীরে ডায়াগনোসিসই হচ্ছে 2 বছর বা 3 বছর পরে। তারপরে সে ট্রিটমেন্টটা স্টার্ট হচ্ছে যখন সেটা ক্যালসিফিকেশনের দিকে যাচ্ছে, যখন পেশেন্টটা লোকালে দেখাচ্ছে, কোনো ব্যথার ওষুধ খাচ্ছে, কমছে না, একটু ভালো ডাক্তারদের কাছে যাচ্ছে, ডাক্তার রিপোর্ট করাচ্ছে, তখন সেটা কনফার্ম হচ্ছে। তো রোগটা অলরেডি আপনার শরীরে 2-3 বছর বাসা বেঁধে রেখেছে, এবং সেইখান থেকে যদি আপনি আয়ুর্বেদের হাতটা ধরেন, আমি বলছি ক্যালসিফিকেশান আয়ুর্বেদ করতে দেবেন না। আয়ুর্বেদের মধ্যে এমন কিছু মেডিসিন, এমন কিছু হার্বস রয়েছে যেগুলো কিন্তু এই ক্যালসিফিকেশানটাকে একদম কমিয়ে দেয়।
মানে এই যে হাড়গুলো জুড়ে যাচ্ছে এগুলোকে জুড়তে দেবে না, এই যে হাড়ের মধ্যে ক্যালসিফিকেশন হচ্ছে এটাকে হতে দেবে না, এই যে ব্যথা যন্ত্রণা হচ্ছে হতে দেবে না। এবং সবথেকে বড় কথা কি, এই অ্যাঙ্কাইলোজিংয়ের সাথে আরও দুটো অর্গান যে নষ্ট হচ্ছে, একটা চোখ আর একটা লাংস, সেটাকেও কিন্তু গার্ড করবে সাইড বাই কিন্তু এই আয়ুর্বেদিক। মানে যে ওষুধটা আমরা অ্যাঙ্কাইলোজিংয়ে দেবো সেই ওষুধটাই কিন্তু আপনার ওই অ্যাঙ্কাইলোজিংয়েও কাজ করবে, আপনার চোখের ওপরেও কাজ করবে এবং আপনার লাংসের ওপরেও কাজ করবে। তো অ্যাঙ্কাইলোজিং পেশেন্টকে সুস্থ রাখা সম্ভব। অ্যাঙ্কাইলোজিং পেশেন্ট হেঁটে চলে ভালো থাকতে পারে, কারণ বহু পেশেন্ট, আমি তো একটা দুটো পেশেন্ট না, আপনি যেমন একটা বললেন, আমি রিসেন্ট একটা বহরমপুরের পেশেন্ট বললাম, এরকম বহু পেশেন্ট আমাদের শিলিগুড়িতে আছে, গুয়াহাটিতে মেচেদায় রয়েছে, যারা কিনা আমাদের কাছে ট্রিটমেন্ট করে এখন ভালো আছে, যারা কিনা অলরেডি 5-10 বছর অন্য জায়গায় দেখিয়েছে, সেখানে দেখিয়ে আলটিমেট কোনো রেজাল্ট না পেয়ে আমাদের কথা শুনে, পেশেন্টের মুখে কথা শুনেছে বা আমাদের টিভিতে প্রোগ্রাম দেখে আমাদের কাছে এসে 4 মাস বা 6 মাস বা 1 বছর ট্রিটমেন্ট করে তারা কিন্তু এখন সুস্থ আছে অনেক। আমাদের বলছেও কি ডাক্তারবাবু আপনার কাছে যদি আমরা ট্রিটমেন্টটা প্রথম থেকে চালু করতাম হয়তো আজকে আমাকে এই জায়গায় আসতে হতো না, হয়তো আমি এর থেকেও আরও বেশি ভালো থাকতাম। তো আমি সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে বলছি যারা এই ধরনের রোগে ভুগছেন তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন, আয়ুর্বেদের হাত ধরুন এবং ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অবশ্যই। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি সৌম্যদীপ বলছি বারাসাত থেকে। বারাসাত থেকে বলুন সৌম্যদীপ বাবু, কি সমস্যা? সমস্যা বলতে আমার মানে ইউরিনে একটু জ্বালা জ্বালা ভাব হয়। হ্যাঁ, সাথে ওটা হয়। আচ্ছা, আপনার বয়স কত? 28। 28। ইউরিন কোটে গেলে জ্বালা ভাব হয় তাই বললেন তো? মাঝে মাঝে হয়, ঠিক আছে। আপনি যে ফোন করলেন এটা ভালো লক্ষণ। জল কতটা খাওয়া হয় সারাদিনে? জল 3 লিটার কাছে খাই। 3 লিটারের কাছে খান। খান। আচ্ছা, কাজকর্ম কি খুব দৌড়াদৌড়ির হয়, ঘাম বেশি হয়? না না, ওটা হয় না তেমন। আচ্ছা, জলটা একটু বেশি করে খাবেন এবং এই যে ইউরিনে জ্বালা ভাব আসছে এটা কিন্তু 2-1টা রোগ থেকে হতে পারে, যেটা নিয়ে আমি বলছি, একটু টিভিতে শুনতে থাকুন, আপনি শুনলেই বুঝতে পারবেন। ইউরিনে যে জ্বালা ভাবটা, যেটাকে আমরা বার্নিং সেন্সেশন অফ দ্য ইউরিনেশন বলি, তো এইটা কিন্তু 2-1টা কারণে হতে পারে। একটা যদি আমরা ধরি কি কারণ, যে জল যদি আমরা শরীরে কম খাই বা ঘাম যদি আমাদের শরীর থেকে বেশি বেরোয়, মানে গরমে দৌড়াদৌড়ি করছি ঘামটা বেরিয়ে যাচ্ছে, মানে থ্রু ইউরিন যেটা আমাদের বেরোয় তার আগে আমাদের ঘামটা বেরিয়ে যাচ্ছে, যেখানে আমাদের ইউরিনটা কমে যাচ্ছে তখনই এই জ্বালা ভাবটা আসছে। তো আপনি বললেন আপনি পর্যাপ্ত জল খান 3 থেকে 3.5 লিটার এবং আপনাকে অত দৌড়াদৌড়িও করতে হয় না, ঘামও অতটা হয় না। 2 নম্বর কোথায় আসবো? 2 নম্বর হচ্ছে যদি সিস্টাইটিস থাকে। সিস্টাইটিস বলে এক ধরনের রোগ হয়, যেটা সিস্টাইটিস মানে কি, কথাটা অর্থ কি, ইউরিনারি ব্লাডার যেটা রয়েছে, আমাদের কিডনি রয়েছে, কিডনি থেকে ইউরেথ্রা রয়েছে, ইউরেটার রয়েছে, ইউরেটারের পরে ইউরিনারি ব্লাডার মানে যেটা হচ্ছে পেচ্ছাপের থলি, সেখানে যদি কোনো ইনফ্লামেশন হয়, সেখানে যদি কোনো ইনফেকশন হয়, সেটাকে বলা হয় সিস্টাইটিস। সিস্টাইটিস যদি থাকে সেক্ষেত্রে আপনার একটা বার্নিং মিকচুরেশনের সম্ভাবনা থাকে, মানে পেচ্ছাপে জ্বালা ভাব আসতে পারে। পেচ্ছাপে জ্বালা ভাব আর কী কারণে আসতে পারে, আপনার যদি কিডনিতে স্টোন থাকে বা ইউরেটারের মধ্যে যদি স্টোন থাকে, কিডনি স্টোন, সেক্ষেত্রে আপনার একটা বার্নিং সেন্সেশন আসতে পারে। আপনি জল বেশি করে খান, কুলত্থ কলাই জানেন, কুলত্থ কলাই রাত্রে ভিজিয়ে রাখুন, 6 চামচ রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে ছেঁকে জলটা খাবেন, সেটা খান। এই দুটো জিনিস করুন। এবং যদি পাথরকুচি পাতার রস পান, পাথরকুচি পাতা জোগাড় করে 4-5টা পাতার রস বার করে সকালবেলা 1 চামচ বা 1.5 চামচ খান। এটা খেলেই আমি আশা করছি আপনার পেচ্ছাপের জ্বালাটা কমে যাবে। যদি না কমে, আপনি বারাসাত থেকে ফোন করেছিলেন মনে হয়, আপনি একটু আমাদের মধ্যমগ্রাম চেম্বারে দেখা করবেন, আমরা কিছু মেডিসিন দিয়ে দেবো, যেটা খেলেই দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনি ভালো থাকবেন। একদম। তবে এই সচেতনতাটা না ভালো লাগে, যে দীর্ঘদিনের সমস্যা, বহুদিন ধরে মেডিসিন খাচ্ছি, কিছুতেই ভালো হচ্ছে না, তারপর আপনি ফোন করছেন। হ্যাঁ, আপনার ফোনটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, কিন্তু যারা সদ্য মনে করছেন যে কিছু একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা হওয়া উচিত না, তো কি আমার ভুল, কি আমাকে করা উচিত, কি আমাকে করা উচিত না, তাদের ফোন পেলে কিন্তু বেশি ভালো লাগে। তাই সচেতনতা বাড়ান। আমরা প্রত্যেকদিন এই সময় এই চ্যানেলের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়িং রুম বা বেডরুম অবধি পৌঁছে যাই, এ কারণে যে আপনি বাড়িতে বসে জানতে পারুন যে আপনাকে কি করা উচিত, কি করা উচিত না, কিভাবে আপনি দীর্ঘদিন ভালো থাকতে পারেন, শুধু ভালো থাকতে পারেন না, সুন্দরও থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। কে আছেন? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমি রিপোর্টার তমাল মুখার্জি বলছি। বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে দীর্ঘ প্রায় 5-6 মাস হলো আমার এই ডান পায়ের গোড়ালিতে প্রচন্ড যন্ত্রণা হতো। তখন আমি একটা এক্স রে করিয়েছিলাম,
এক্সরেতে বলছে টিয়া পাখির ঠোঁটের মতো যতটুকু সরু হাড় বাড়া টাইপের হয়েছে, এবং সবচেয়ে কষ্ট হয় সকালে উঠতে গেলে আর কি। আর যেদিন হাঁটাটা বাড়ে আর কি, বুঝতেই তো পারে আমাদের সাংবাদিকতার কাজে হাঁটাটাই আমাদের প্রধান কাজটাই হচ্ছে হাঁটাহাঁটি করা। সেইখানে প্রচন্ড পায়ে যন্ত্রণা, মানে এমন অবস্থা মাঝে মাঝে পেন কিলার খেয়ে ইয়ে করতে হয়, কাজ ছাড়তে হয়। আচ্ছা, আপনি আছে সত্যি? হ্যাঁ, কোথা থেকে বলছিলেন বললেন? আমি নিউ টাউন থেকে বলছিলেন। আচ্ছা, ফিজিওথেরাপি কিছু করিয়েছেন আপনি? না, ফিজিওথেরাপি কিছু করাইনি। কোনো ডাক্তারবাবু অ্যাডভাইস দেয়নি ফিজিওথেরাপির? না, আমাকে ডাক্তারবাবু বলছে গরম জল আর ঠান্ডা জলের সেকটা দিতে, ওটা নিয়ে সাময়িকটা আরাম পাওয়া যায়, কিন্তু আর একটা জুতোটা চেঞ্জ করে। ডক্টর শু ইউজ করছেন তো? সিলে ডক্টর গিয়ে ওই নতুন যে নাম বলার দরকার বললেই ওরা দিয়ে দিচ্ছে, ওই বেশি দাম নিচ্ছে ওই জুতোতে। জুতো তো মনে হচ্ছে আরাম, কিন্তু আলটিমেটলি আরাম কিছু হয় না আর কি। হ্যাঁ, কারণ ওই জায়গাটা, ওই সোলটা নরম হতে হবে, যেখানটা হিল চাপ পড়ছে না, ওটাকে ক্যালকেনিয়াল স্পার বলছে। ওই যেটা টিয়া পাখির ঠোঁটের মতো বলছেন, ওইটা হাড়টা একটু বেড়ে যায়। কি বললাম বুঝতে পারেন? ওই বেড়ে যাওয়ার ফলেই আপনার সকালবেলা পা ফেলতে অসুবিধা হবে, হাঁটা চলা বেশি করলে ব্যথা হবে, শক্ত জুতো পরলে অসুবিধা হবে, খালি পায়ে হাঁটলে ব্যথাটা বাড়বে। আপনাকে আমি একটাই কথা বলছি, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। মেনলি আমি যে আলোচনা করছিলাম, একটা মাঝখানে পেশেন্ট ফোন করেছিলেন ক্যালকেনিয়াল স্পার নিয়ে, যেটা বললো ওর মায়ের পায়ের গোড়ালিতে ব্যথা হয়। তো আমি তখন বলেছিলাম যে ক্যালকেনিয়াল স্পার হলে এই ধরনের অ্যাঙ্কেল জয়েন্টের পেন হতে পারে, সেটা এক্সরে করলে ধরা পড়ে। আর উনি খুব সুন্দরভাবে বললেন কি টিয়া পাখির ঠোঁটের মতো প্রজেকশনটা থাকে। আমি ছবিটা চোখের কাছে ভেসে উঠলো কি হ্যাঁ সত্যি টিয়া পাখির ঠোঁটের মতো। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি যে জুতোটা ব্যবহার করছেন ওটা করুন, ঠান্ডা গরম জল যেটা দিচ্ছেন সেটা দিন। তার সাথে এটা যদি আপনি মডার্ন মেডিসিনের দিকে চিন্তা ভাবনা করেন, দুটো ট্রিটমেন্ট আছে, একটা অপারেশন সাজেস্ট করবে ডাক্তারবাবুরা, আর 2 নম্বর কি আছে, কিছু ব্যথার ওষুধ খেতে বলবে, এছাড়া কিন্তু আদার কিছু নেই। আর ফিজিওথেরাপিটা কেন জিজ্ঞেস করলাম, এখন মডার্ন সায়েন্সের ডাক্তাররা ফিজিওথেরাপিটা অ্যাডভাইস দেন, ওখানে ইউএসটি বলে একটা ট্রিটমেন্ট হয়, আল্ট্রাসাউন্ড দেয়, যার ফলে কি হয় হাড়টা আস্তে আস্তে গুঁড়ো হয়ে যায়। তো আমি বলবো আপনি এইসব না করে শরীরের মধ্যে এত আল্ট্রাসাউন্ড মানে বাইরে থেকে রে না নিয়ে, আমরা বলি সবসময় রেডিয়েশন থেকে বেঁচে থাকার জন্য, রে নিতে আমরা বলি না। তো আপনি কি করুন, একটু আয়ুর্বেদের হাতটা ধরুন, অবশ্যই আপনার কিন্তু উপকার হবে। আয়ুর্বেদের মধ্যে ট্রিটমেন্ট রয়েছে। আর আমি একটু আগে বলছিলাম কি কটারাইজেশন ট্রিটমেন্ট, যেটাকে অগ্নিকর্ম বলা হয়, অগ্নিকর্মের মাধ্যমে কিন্তু এই ধরনের ক্যালকেনিয়াল স্পারকে একদম ঠিক করা যায়, একদম সঠিক করে দেওয়া যায়। ক্যালকেনিয়াল স্পারের যে প্রজেকশনটা বলছেন, যেটা ঠোঁটের মতো বলছেন, ওটা একদম ছোট করে দেওয়া যায়, যার ফলে কি ওটা ছোট হলেই আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ ওটা যখন চাপ পড়ছে ওটা আপনাকে খোঁচা মারছে মাংসের ওপরে, তখনই এই ব্যথাটা হচ্ছে। আপনি একটু যোগাযোগ করে নিন। নিউ টাউন থেকে ফোন করেছিলেন, শোভাবাজার চেম্বারটা আপনার মনে হয় কাছে হবে, শোভাবাজার নইলে মধ্যমগ্রাম, যে কোনো একটা। একটু যোগাযোগ করে নিন, আর আসার সময় রিপোর্টটা আনবেন। আর হচ্ছে যদি কোনো ব্লাড রিপোর্ট থাকে সেগুলো নিয়ে আসবেন, কোনো রিসেন্ট যদি প্রেসক্রিপশান থাকে কী কী ওষুধ খান, প্রেশার সুগারের ওষুধ খেতে পারেন, সেগুলো নিয়ে আসবেন। একটু দেখে আমি যেভাবে বলবো চলবেন, অবশ্যই ভালো থাকবেন। একদম। তবে একটা আত্মবিশ্বাস কিন্তু আমার নিজেরও কিন্তু বাড়ছে যে একটা সময় ঠিক আসবে যে সময় মানুষ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ছাড়া অন্য কোনো সংস্থাকে বিশ্বাসই করতে পারবে না। গ্রামের প্রত্যন্ত গ্রামের কোনো চাষি থেকে শুরু করে কোনো সেলিব্রিটি পর্যন্ত প্রত্যেকে কিন্তু এখন ভরসা করছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে, যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে, সেটা ক্রিটিক্যাল হোক, সেটা ক্রনিক ডিজিজ হোক, আপনাকে অপারেশনের পরামর্শ দিয়েছে, আপনি অপারেশন করতে চাইছেন না, যে কোনো সমস্যা হোক। কে আছেন একটু কথা বলবো? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছো? আমি কেষ্টপুর থেকে বলছি। কেষ্টপুর থেকে বলছো? হ্যাঁ বলো। পায়েল সরকার। বলো পায়েল, কার প্রবলেম? প্রবলেম বলতে আমার মাঝে মধ্যে আর কি বুকের মাঝখানটা আর কি পেন হয়। কালকে খাওয়া একটু বেশি হয়ে গেছে বলে কাল থেকে আবারও শুরু হয়েছে। বয়স কত এখন? 27 বছর। আচ্ছা, এই সমস্যাটা কি আগে হতো না এখন রিসেন্ট দেখছেন? না, মানে বছর এই বছরটা থেকে আমি দেখছি 2024-এর এই ফেব্রুয়ারির গ্যাস অম্বলের সমস্যা আছে? এরকম প্রবলেমটা হচ্ছে। গ্যাস অম্বলের সমস্যা থাকে? হ্যাঁ, সেটা তো আছে। আচ্ছা, কোনো কিছু খাবার খেলে বুকটা জ্বালা করে বা ঢেকুর দেয়, এরকম কিছু হয়? ঢেকুর দেয়, জ্বালা করে না, ঢেকুর দেয়। এটা তোমার জিইআরডি সমস্যা, বুঝলে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার বলে এটাকে,
ঠিক আছে, এর জন্য ট্রিটমেন্টের দরকার রয়েছে, একটু শুনতে থাকো, আমি মানে বলছি কি এতটা করে অল্প ভালো। বয়সেও হয় এই সমস্যাগুলো এখন? এখনকার নিউ জেনারেশনে বহু রোগী হয়, যেমন ব্যথার রোগ হতে পারে, সেরকম এই ধরনের জিআরডি প্রবলেম মানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার। কারণ বুকে ব্যথাটা আমি সবসময় বলি, আগেকার দিনেও বলা হতো, এখনও বলি, কি বুকে ব্যথা হচ্ছে মানে গ্যাসের ব্যথা নয়, কিন্তু এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, একটা ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। আমি যে ওনাকে বললাম কি গ্যাসের সমস্যা থেকে হচ্ছে, তার মানে এটা ভেবে নেবেন না কি বুকে ব্যথা করলে, বুকের মাঝখানে ব্যথা করলে গ্যাস থেকে হতে পারে। বুকের ব্যথা সবসময় ভয়ঙ্কর, বুকের ব্যথা হার্টের সমস্যা থেকে আসতে পারে, সেটা সবসময় মাথায় রাখা দরকার। কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা গ্যাস অম্বলের সমস্যা থেকে হচ্ছে। তেল ঝাল মশলা খাওয়া কমান, বাইরের খাবার কমান, স্পাইসি ফুড খাওয়া কমান, এবং কি যে আমরা চিপস টিপস এগুলো খাই কমান। বাড়িতে একদম প্লেন ডায়েটের মধ্যে থাকুন, তেল ঝাল মশলা ছাড়া যে খাবারগুলো, শাকসবজি সব ধরনের খান, ভেজিটেবল সব ধরনের খান, চিকেন বা মাটন একটু কমিয়ে দিন খাওয়াটা, কিছুদিন পরে যখন ঠিক হয়ে যাবেন তখন খাবেন। তার সাথে দু একটা মেডিসিন রয়েছে, সেগুলো আমরা দিয়ে দিলে আমি আশা করছি আপনার এই সমস্যাটা ভবিষ্যতে, কারণ এখন 27 বছর বয়স, ভবিষ্যতে গিয়ে বাড়াবাড়ি করবেন আর। একদম। কে আছেন পরের বন্ধু? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দমদম থেকে বলছি। আমার ছেলের সমস্যা একটু ডাক্তার। ছেলের বয়স কত? 25। হ্যাঁ কি প্রবলেম হচ্ছে বলুন, চট করে বলুন। হ্যাঁ, ও না খুব রোগা আছে, তো ও না এখন ওকে বলে জিমে যাচ্ছে, তো জিম করছি, তো জিমে যাচ্ছে, তো খুব প্রোটিন ওজন কত? ওজন কত এখন? হ্যাঁ ওজন কত? ওজন এখন ওই 20 কেজি। 20 কেজি, জিমে যাচ্ছে, 25 বছর বয়স। 25 বছর বয়স। ওজন বেড়ে যাবে, আপনি একটু আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ এখন এই অবস্থায় যদি আপনি জিমে পাঠান ছেলেকে, আপনার মাসেলগুলো এবং আপনার হাড়ের ওপরে চাপ পড়বে। আর আজকে সময় একদমই নেই বলতে গেলে, আপনি একটু যোগাযোগ করে নেবেন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন, হেল্পলাইনে একটু যোগাযোগ করে নিন, অবশ্যই আপনার ছেলের ওজন বাড়বে এবং সুস্থও থাকবেন। অ্যাঙ্কোলাইজিংয়ের মতন সমস্যার সমাধান হচ্ছে, ক্যান্সারের মতন সমস্যার সমাধান হচ্ছে, সুগার ডায়াবেটিসের মতন সমস্যার সমাধান হচ্ছে, আর আপনার ছেলের ওজন বাড়ানো যাবে না। একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওজনটা বাড়াবেন, আপনি এক্সপেরিমেন্ট করবেন না। আজকে এই পর্যন্তই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। তবে হ্যাঁ, যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে ভীষণ ভালো আছেন, তাদের কথা শুনুন। বেশি ধন্যবাদ আরেকবার আপনাদের জানাবো, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকেও। নমস্কার। আমি দমদম সিদ্ধি থামের কাছে থাকি। আমি এখানে পঞ্চকর্ম থেরাপি নিয়ে, আমার হাঁটুতে অর্থোরাইটিস বাত আছে, কোমরে ঘাড়ে স্পন্ডাইলাইটিস আছে, এইখানে পঞ্চকর্ম নিয়ে অনেকটা মোটামুটি ভালো আছে। আপনি কতদিন ধরে করছেন? আমি আজকে 13 দিন। 13 দিন ধরে আপনার মানে চলতে ফিরতে হাঁটুতে প্রবলেম হচ্ছিল? হ্যাঁ, চলতে ফিরতে বসতে, আমি নিচুতে বসতে পারি না। আচ্ছা, তা এখানে আপনি থেকে পঞ্চকর্ম করছেন না ডেলি যাতায়াত করছেন? আমি ডেলি যাতায়াত করি। ডেলি যাতায়াত করে এখানে পঞ্চকর্ম করছেন, তাই তো? হ্যাঁ। কতদিন করছেন? আজকে 13 দিন। তা এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে, আগের থেকে অনেক ভালোই আগের আছে। থেকে অনেকটা ভালো। এবং ডাক্তারবাবুদের পরিষেবা কেমন দিচ্ছে? ভালো দিচ্ছে। নিজেদের মতন করেই দিচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, নিজেদের মতো করে দিচ্ছে।
নেওয়ার পরে হালকা একটু ভালো লাগছে। আপনার কি ধরনের প্রবলেম হয়েছিল? রিমোটেড আর্থ্রাইটিস সেটা কি অসুবিধাটা কি হচ্ছিল? প্রত্যেক জয়েন্ট ব্যথা আর নার্ভ সিস্টেমগুলো টান ধরেছিল। হ্যাঁ, এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে। তা কেমন লাগছে এখানকার পরিষেবা আপনার কাছে? পরিষেবা খুব ভালো। খুব ভালো, ফ্যামিলির মতন একদম, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। তোমার নাম? মায়া সাঁতরা। কোথায় বাড়ি তোমার? আমার দাসনগরে বাড়ি। কি সমস্যায় ভুগছিলেন? আমার কোমরে দুটো হাত হয়ে গেছিল, এবার আমার কোমর বেঁকে যাচ্ছিল, পুরো পায়ে একদম থেকে খুব ব্যথা, কিন্তু আমি বেঁকে গিয়েছিলাম। কিন্তু আমি এখানে 15 দিনে খুব সুস্থ হয়েছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ করিয়েছিলাম, আমি তো অ্যালোপ্যাথি করছিলাম, আমি নার্ভের ডাক্তারকে দেখাচ্ছিলাম, আজ 7 মাস ওষুধ খেয়েছি, কিচ্ছু হয়নি। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এই 15 দিন আছে। এই 15 দিন ট্রিটমেন্টে আপনি অনেকটাই সুস্থ বোধ করছেন? হ্যাঁ হ্যাঁ। আগের থেকে আপনি কেমন আছেন? আগের থেকে অনেকটাই ভালো আছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এখন আপনি অনেকটাই সুস্থ ট্রিটমেন্টে। হ্যাঁ। আপনার নাম? ছবি ভট্টাচার্য। কি রোগে ভুগছিলেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। কতদিন ধরে ভুগছেন এই রোগে? তাও 15-16 বছর। এর আগে এই রোগ নিয়ে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক করেছিলাম। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্ট করে এখন কেমন আছেন? আমি এখন অনেকটাই ভালো আছি। আগের থেকে আপনি কতটা ভালো? অনেকটাই ভালো। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি অনেকটাই ভালো আছেন। আপনার নাম? উত্থান প্রাণ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উলুবেড়িয়া থানার গৌরীপুর গ্রামে। কি সমস্যা হয়েছিল আপনার? আমার এই পেটের সমস্যা একটা বিরাট ছিল। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? ভুগছিলাম ধরুন বছর 10। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? আগে বহু জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি। কোনো সুরাহা পেয়েছিলেন? না না না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখানে আছি 3 মাসের একটু বেশি হয়েছে, 3.5 মাস। 3 মাসের ভেতরে। কিন্তু আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছি। এখন মোটামুটি অনেকটাই ভালো, তাই তো? আপনার নাম? কোথায় বাড়ি আপনার? কি হয়েছিল আপনার? রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করেছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি বলে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আপনার নাম? গীতা সরকার। কোথায় বাড়ি আপনার? বোসপুকুর সীতারাম। কি হয়েছিল আপনার? আর প্রথম সুগার হয়েছিল। কতদিন ভুগছিলেন সুগারে? 25 বছর। 25 বছর। এর আগে কি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাতেন? হ্যাঁ। তাতে সুগার কমেছিল? ওঠানামা করতো। ওঠানামা করতো। আপনি এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ক মাস রয়েছেন? 2 মাস। 2 মাস। এই 2 মাসের ভেতর সুগারটা আপনার কেমন আছে এখন? এখন অনেক ভালো আছে। অনেকটাই ভালো আছেন। আর কোনো সমস্যা ছিল আপনার? হ্যাঁ, আরও অনেক রকম সমস্যা ছিল। অনেক রকম সমস্যাগুলো এখন কেমন আছেন? এখন আগের থেকে বেটার। আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? নাম? গোপাল চন্দ্র দাস। কোথায় বাড়ি আপনার? বালকিপুর। কি সমস্যা হয়েছিল আপনার? প্রথমে হয়েছিল জন্ডিস, তারপরে এখন পেটে জল জমে, আগের তুলনায় অনেক ভালো আছে। পেটে যে জলটা জমেছিল, ডাক্তারবাবুর মেডিসিন খেয়ে এখন আপনি কেমন আছেন? যথেষ্ট ভালো আছে। আর মাংসপিণ্ড যেটা পেটে হয়েছিল সেটা এখন কেমন আছে? আগের তুলনায় অনেক কমেছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি এখন অনেকটাই সুস্থ আছেন, তাই তো? নাম? যোগেন্দর কর। কোথায় বাড়ি আপনার? ধর্মতলা। কি হয়েছিল আপনার? আমার অনেক প্রবলেম, যন্ত্রণা, নড়তে চড়তে পারতাম না, খাওয়ার প্রবলেম। কতদিন ধরে আপনি রোগটায়? 10 বছর। 10 বছর। আগে কোনো ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছি, সব টেস্ট করিয়েছি। কোনো রকম সুরাহা বা ভালো হয়েছিলেন? না, ডাক্তার বলে দিয়েছিল, হাড়ে ডাক্তারকেও দেখিয়েছি, বলে দিয়েছিল এখন এত বেশ হয়ে গেছে 79। এই বয়সে আপনার ঠিক হওয়ার নয়। হ্যাঁ, এটা আপনাকে ওই বলে দিয়েছিল। যন্ত্রণা ওষুধ দিত, ক্যালসিয়াম দিত,
ওতে যা, আর বাথরুমে প্রবলেম ছিল, আচ্ছা জ্বর হয়ে যেত 103-4। আচ্ছা, খাটে উপরে আমি নড়তে চড়তে পারতাম না, বাথরুম পর্যন্ত যেতে পারতাম না। তারপর আপনি ডক্টর শর্মার কাছে এসেছিলেন। আপনি ডক্টর শর্মার কাছে কতদিন চিকিৎসা করছেন? এই 2-2.5 মাস। 2 মাস। হ্যাঁ। এই 2 মাসে ডক্টর শর্মার ট্রিটমেন্টে এখন আপনি কেমন আছেন? আমি বলি উনি জাদুকরে আছে। জাদুকর? কেন ডাক্তার, কি জাদুকর? জাদুঘর আমার মতন আমি একদম হাত এমনি করতে পারছিলাম না। আচ্ছা, হাত তুলতে পারতেন না? হাত পা পুরো সেটা যেরকম যন্ত্রণা, রক্ত নেই। হাঁটা চলাও করতে পারতেন না? হাঁটা চালা পা তুলতে পারতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে ডক্টর শর্মার ট্রিটমেন্টে সুস্থ আছেন অনেক। আর আপনার যে হাঁটা চলার প্রবলেম ছিল এখন সে প্রবলেমটা মিটে গেছে? মিটে গেছে বলে একটুখানা, যেরকম 20 থেকে 19 আমি ঠিক আছে। মানে আগের থেকে হাঁটা চলাটা ভালো হয়েছে আপনার? অনেক অনেক ভালো হয়েছে। অনেক। এখন আপনি সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ আছি। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গা হাতের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব। আচ্ছা, এখন সুগারটা এখন পুরো। কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? পিজিতে করেছি।